একদিকে বাংলাদেশে সনাতনীদের উপর চরম আঘাত নামিয়ে এনে মৌলবাদী শক্তিকে জাগিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার যে প্রয়াস সেটাকে ভেঙেচুরে শেষ করে দেওয়া ইউনিশ সরকারের এই প্রচেষ্টাকে কাজে লাগানো। অন্যদিকে আদানি ইস্যুতে ভারতের অর্থনৈতিক জায়গায় বড়সড় একটা দাগা দেওয়ার চেষ্টা। এই দুই বড় অস্ত্র ইন্ডি জোটের নেতাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন জো বাইডেন। আর সেই জন্য দুই রাজ্যে বড়সড় হার খেয়ে হরিয়ানা এবং মহারাষ্ট্রের মুখ থুবড়ে পড়ার পরও রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোট বেশ তেড়ে ফুঁড়ে ময়দানে নামবে ভেবেছিল। কিন্তু কিন্তু তারা ভুলে গেছে যে এই জিনিস যেগুলো হচ্ছে সেগুলোর অস্তিত্ব মাত্র আর মাস ডেরেক। আর জানুয়ারির 20 তারিখের পর থেকেই হোয়াইট হাউসের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে সমস্ত খেলাটা ঘুরে যাবে। কিন্তু যে ব্যতিব্যস্ত অবস্থা মোদী সরকারের তৈরি করার চেষ্টা হয়েছে, তাতে তার পরম বন্ধু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। ফলে ওয়ার্ল্ড পলিটিক্স, গ্লোবাল পলিটিক্স যেটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। একের পর এক ইস্যু আসছে এবং অনেকেরই প্যান্টুল কিন্তু ভিজে যাওয়ার জোগাড় হয়েছে। প্রথমেই আজকে যে বড় খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন এবং সেই ঘোষণার ফলে অন্তত দুটো বড় দেশ যারা ভারতের পিছনে লাগতে এসেছিল তাদের একদম হাম্পু হওয়ার অবস্থা হয়ে গেছে। কি ঘোষণা তিনি করেছেন? তিনি বলেছেন 20 তারিখ শপথ নেওয়ার পর হোয়াইট হাউসে ঢুকেই তিনি দুটো বড় সিদ্ধান্ত নেবেন। সেটা হচ্ছে দুই প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো, এই দুই দেশ থেকে সমস্ত যে আমদানি হচ্ছে যেসব পণ্য তার উপরে 25% ট্যাক্স বসাবেন। অন্যদিকে আরেক ভারতের প্রতিপক্ষ যারা ভারতকে পঙ্গু করতে চায় সেই চায়না, তাদের সমস্ত প্রোডাক্টের উপরে 35% ট্যাক্স বসাতে তিনি চলেছেন। ফলে এইসব দেশ থেকে যেসব দ্রব্য আমেরিকায় আসে সেগুলোর দাম কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আর সেইটা বেড়ে গেলে এরা যে আমেরিকার মার্কেটটা দখল করে নিয়েছিল সেই জায়গাটা তারা ক্রমশ লুজ করতে শুরু করবে। আর তাতে এদের অর্থনীতি কিন্তু ক্রমশ পঙ্গু হয়ে যাবে। এখানেই শেষ নয়। ট্রাম্প যেটা আরো বড় ঘোষণা করেছেন, তাদের যে প্রতিবেশী দেশ রয়েছে মেক্সিকো এবং কানাডা, তাদের সঙ্গে যে অনুপ্রবেশের ঝামেলাটা হচ্ছে, যে মুক্ত একটা অঞ্চল রয়েছে যেখান দিয়ে আমেরিকায় অনুপ্রবেশ ঘটে আমেরিকার বড় ক্ষতি করে দিচ্ছে, সেই জায়গা নিয়েও তিনি এবার কড়া সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এবং এই এত বড় ঘোষণার পরও কিন্তু কানাডা বা মেক্সিকো তারা কিন্তু একদম মুখে কুলু পেটে বসে আছে। তারা খুব একটা বড় কথা কিছু বলতে পারছে না। কানাডা তো এমনিতেই ভারতের পিছনে লাগতে গিয়ে নির্জার খুনের দায় ভারতের ঘায়ে চাপাতে গিয়ে একটা অদ্ভুত জায়গায় নিয়ে চলে গিয়েছিল। সেখান থেকে এখন তারা ঢোক গিলতে বাধ্য হচ্ছে। জো বাইডেন আর নেই। তাদের হালত গোটা বিশ্বের কাছে রাষ্ট্রসংঘের সামনে বড়, বড় খারাপ হতে চলেছে এবং ট্রুডো ক্ষমতায় আর ফেরত আসতে পারছে না। ফলে খালিস্তানপন্থীদের যে কি হাল হবে সেই নিয়ে কিন্তু এখনই অনেক আতঙ্কিত। কিন্তু একটা প্রশ্ন সকলেরই জাগছে যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে চায়নার মতো শক্তি যারা বিশ্বের অন্যতম একটা অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র, তারা কেন মুখে কুলু পেটে বসে আছে? তারা কি বক্তব্য দিয়েছে? তাদের বক্তব্য হচ্ছে চীন দুই দেশের মধ্যে নিবিড় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে আস্থা রাখে। আমেরিকার এগেইনস্টে আর কোনো কথা বলতে পারছে না। ডোনাল্ড ট্রাম্পের এই নীতির এগেইনস্টে কোনো কথা বলতে পারছে না। তার কারণটা হচ্ছে চীনের কিন্তু নিজস্বভাবে একটা বড়সড় ট্রমা পিরিয়ড চলছে। কি ট্রমা পিরিয়ড চলছে? চীনের যে বন্ড মার্কেট আর ওভারসিজ বন্ড মার্কেট আছে সেটার ব্যাপকভাবে পতন হয়েছে। শুধু তাই নয়, অর্থনৈতিক বৃদ্ধির হারও তলানিতে চলে গেছে। এর বড় কারণ হচ্ছে চীনের রিয়েল এস্টেট মার্কেট কার্যত ডুবে গেছে। ফলে যেসব স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, মিড ক্যাপ কোম্পানি রয়েছে, তারা তো ডুবেইছে। চীনের যে ব্যাংকিং সেক্টরটা রয়েছে সেটাও কিন্তু কার্যত দেউলিয়া হওয়ার মতো জায়গায় চলে গেছে। দেউলিয়া হওয়ার মতো এত বড় শব্দ কেন ইউজ করা হচ্ছে? একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। ধরুন আজকের দিনে আমরা সকলেই ওই জিপে, ফোনপে এই ধরনের জিনিস ইউজ করি। মেক্সিমাম লোকই কিন্তু টাকা ক্যারি করে না। কোনো কিছু হলে এখান থেকেই টাকা দিয়ে দেয়। তো একদিন সকালবেলায় হঠাৎ করে উঠে আপনি দেখলেন আপনার জিপে বা ফোনপে যেটাই আছে সেটা আর কাজ করছে না। তার ইউপিআই কাজ করছে না। আপনি সেকেন্ড কি অপশন করবেন? যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেইটা ইউজ করে ট্রান্সেকশন করার চেষ্টা করবেন। দেখছেন সেটাও কাজ করছে না। এবার তাহলে আপনি নেক্সট কি করবেন? ব্যাংকে ফোন করবেন। ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করবেন। ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করছেন, দেখছেন ফোন যাচ্ছে না। বাধ্য হয়ে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চে আপনি যাবেন। সেখানে গিয়ে যদি আপনি দেখেন যে ইতিমধ্যেই হাজার, হাজার লোক সেখানে আছে, প্রচন্ড ভিড়।
আপনি সামনে যেতে পারছেন না, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। টেনশন বাড়তে শুরু করবে। তারপর সেইসব ভিড়-টির ঠেলে কোনো রকমে যদি আপনি ব্যাংকের সামনে পৌঁছন, দেখছেন একগাদা লোক দাঁড়িয়ে আছে লাঠি হাতে পিটিয়ে যারা সামনে যাচ্ছে ঠান্ডা করে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, কাউকে ব্যাংকে ঢুকতে দিচ্ছে না। আর এই কথা শুনে আপনার যদি মনে হয় কোনো গল্প কথা শুনছেন, একবারই নয়। এটা যেটা জানা যাচ্ছে চীনের হেনান প্রদেশে ৪ টি ব্যাংক হঠাৎ করে লক্ষ কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। সেখানে কোনো ট্রান্সেকশন করা যাচ্ছে না। কাউকে ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেননা চীনের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং সেগমেন্টের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, এই ট্রান্সেকশন হয়ে গেলে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে। আর এই ভয়টা যখনই হয়েছে চীনের হিনান প্রদেশে যখন এই ঘটনা ঘটছে, তখন অন্যান্য প্রদেশের লোকও কিন্তু এবার আতঙ্কিত হতে শুরু করেছেন। তারা ব্যাংকে জমা রাখা যে পুঁজিটা আছে সেটা কিন্তু তুলে নিয়ে ক্যাশ লিকুইড করে নিচ্ছেন, নিজেদের কাছে রাখছেন। ফলে ব্যাংকিং সেগমেন্ট আরো কিন্তু খারাপ অবস্থায় চলে যাচ্ছে। সব মিলিয়ে চীন যে পলিসি নিয়েছিল যে ভারতের চারিদিকে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদেরকে দেনার দায়ে ডুবিয়ে দেবে এবং তাদেরকে দিয়ে ভারতকে এমনভাবে কষ্টে-পিষ্টে জড়িয়ে ধরবে যে ভারতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেই করতে গিয়ে তাদের অবস্থাই কিন্তু রীতিমতো খারাপ হয়ে গেছে। ফলে চীনের মতো একটা বড় হেডেক সেটাও কিন্তু ভারতের মাথা থেকে আপাতত সরে যাচ্ছে। এই অবস্থায় আদানি ইস্যুতে রাহুল গান্ধী কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমেরিকার সরকার এই ধরনের কথা বলছে। আমেরিকার সরকার যখন বলছে মোদিও এর সঙ্গে জড়িত আছে, বড় ঘোটালা আছে। ইমিডিয়েটলি আদানিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? অনেক হাওয়া তোলার, অনেক ঝড় তোলার তিনি চেষ্টা করলেন। কিন্তু শেষে কি দাঁড়ালো? পর্বতের মুশিক প্রসব। হুস! সমস্ত হাওয়া বেরিয়ে গেছে। কি করে জানেন? আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার তিনি সাংবাদিক বৈঠকে এসেছিলেন এবং সেখানকার যারা ইউএস এর জার্নালিস্ট রয়েছেন তারা সরাসরি এই বিষয় নিয়ে প্রশ্ন করেন যে ভারতের এরকম একটা ইস্যু আমেরিকাতে ঘটেছে এবং সেই নিয়ে ভারতের যিনি বিরোধী দলনেতা রয়েছেন রাহুল গান্ধী তিনি প্রশ্ন করছেন যে কেন ভারত সরকার সেই আদানিকে গ্রেপ্তার করছে না? এই নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে? সাথে ম্যাথু মিলার বলে দেন যে এখনই এই নিয়ে কোনো মন্তব্য করব না এবং তিনি আরো এক ধাপ এগিয়ে বলেন বরং আইন শৃঙ্খলা মন্ত্রণালয়ের সহকর্মীরা এটা নিয়ে ভালো বলতে পারবেন। অর্থাৎ আদানি ইস্যু জো বাইডেন যেভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছেন বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ উঠে গেছে, সেই জায়গাটা যে অত্যন্ত জঘন্য কাজ হয়েছে এবং আদানিকে টাইট দিয়ে বাংলাদেশে ইলেকট্রিসিটি সাপ্লাইটা কন্টিনিউ করানোর যে প্ল্যানটা ছিল সেটা করতে গিয়ে ভারতের অর্থনৈতিক যে হাঙ্গামার জায়গাটা তৈরি হয়েছে তা সেখানে যে অ্যাটাকটা হয়েছে এটা গোটা বিশ্বই ভালোভাবে নিচ্ছে না এবং এই জায়গাটা যদি কন্টিনিউ হয় তাহলে আগামী দিনে যাতে ডেমোক্র্যাট প্রার্থীরা কিছুতেই আমেরিকার মসনদে ফেরত আসতে পারে, এই ব্যবস্থা কিন্তু আমেরিকার মধ্যে তো হবেই, এমনকি বহির্বিশ্ব থেকেও সেই জায়গাটা যাবে। ফলে এই যে রাহুল গান্ধীদের একটা বড় সাপোর্টের জায়গা ছিল জো বাইডেন, তার অবস্থা কিন্তু রীতিমতো খারাপ হচ্ছে। আর এই জায়গাতে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমাদের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানে। সেই পাকিস্তানে হঠাৎ করে একজন এই যে মহিলার ছবি, ভদ্রমহিলার ছবি আপনারা দেখছেন, তিনি হঠাৎ করে খুব বিদ্রোহী হয়ে উঠেছেন। ইনি কে? ইনি হচ্ছেন ইমরান খানের ৩য় স্ত্রী বুশরা বিবি এবং তিনি যেভাবে জঙ্গি আন্দোলন করছেন তাতে অনেকেই তার মধ্যে বেনজির ভুট্টোর ছায়া দেখতে পাচ্ছেন এবং তার হাত ধরেই পাকিস্তানের রাজনীতিতে বড় বদল ঘটবে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কি ঘটনা ঘটেছে? আপনারা জানেন যে ইমরান খান তাকে কিন্তু জেলে পাঠিয়ে রেখে দিয়েছে পাকিস্তান সরকার এবং এই বুশরা বিবিও তখন অ্যারেস্ট হন। প্রায় ২০০ টি মামলায় ইমরান খান এবং বুশরা বিবিকে জর্জরিত করে রাখা হয়েছিল। সেই বুশরা বিবি জামিনে ছাড়া পেয়েছেন এবং জামিনে ছাড়া পাওয়ার পর তিনি তীব্র আন্দোলন শুরু করেছেন। তিনি বলেছেন জেলবন্দি স্বামীকে মুক্ত না করে তিনি ফিরবেন না এবং ইসলামাবাদের ডি জোন ও রেড জোনে তিনি প্রবেশ করবেনই। এবার এই কথা বলার সাথে পাকিস্তানে কিন্তু ব্যাপকভাবে গন্ডগোল লেগে গেছে। পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে সেই জায়গাটা থামানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে এই বুশরা বিবিকে কেন্দ্র করে পিটিআই মানে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ ইমরান খানের যে পার্টি আছে তার কর্মী সমর্থকরা নতুন করে উজ্জীবিত হয়েছেন। তার থেকেও বড় কথা এই বুশরা বিবির আরেকটা বড় পরিচয় হচ্ছে যে তিনি আধ্যাত্মিক উপদেষ্টা ও তান্ত্রিক। ফলে এখানে রাজনীতি এবং ধর্ম এক জায়গায় মিশে গেছে। বুশরা বিবির যারা ব্যক্তিগত সমর্থক আছে, তার আধ্যাত্মিক ভাবনা চিন্তার যারা সমর্থক আছেন, তারাও কিন্তু ময়দানে নেমে গেছেন। তাদের গুরুমাকে এই ধরনের কাণ্ডকারখানা করা হচ্ছে এবং তার ফলে পাকিস্তান সরকার কিন্তু কড়া স্টেপ নিতে পারছে না। দুটো কারণ। সকলেই মনে করছেন বুশরা বিবির হঠাৎ এরকম একটা ভয়ঙ্কর আন্দোলন করা এবং এত তীব্র আন্দোলন করা, আর স্বামী ইমরান খান জেল থেকে বার্তা দিয়েছেন প্রশাসনের পাশে থাকুন, তিনি কথা শোনার বান্দা নন। পুলিশ চাইছে তার সঙ্গে মিটিং করতে, তিনি বলছে কোনো কথা নাই, আগে ইমরান খানকে ছাড়ো তারপর কোনো কথা হবে এবং এই নিয়ে কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ হচ্ছে, সেটা থেকে আন্দোলন আরো
তীব্রতর হচ্ছে। এই যে জায়গাটা তৈরি হয়ে গেছে, সকলেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসছে, জো বাইডেন চলে যাচ্ছে। এই যে জায়গাটা, এই সাপোর্টের জায়গাটা কোথাও গিয়ে এই পিটিআই পাকিস্তানের তেহরিক-ই ইনসাফের কাছে চলে এসছে, বুশরা বিবির কাছে চলে এসছে এবং সেইজন্য তিনি এই আন্দোলনটা করার সাহস দেখাচ্ছেন। এবং তার থেকেও বড় কথা ২০শে জানুয়ারির পর জো বাইডেন কিন্তু আর ক্ষমতায় থাকছে না। ফলে পাকিস্তান সরকার যে সাপোর্টটা পাচ্ছিল সেই জায়গাটা আর পাবে না। ফলে ভারতে ৩৭০ ধারা তুলে নাও, কাশ্মীরে আবার ঢুকবো। এই যে কথাগুলো পাকিস্তানিরা এতদিন বলে আসছিল, সেই সব মোটামুটি শেষ হয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, ভারতের পিছনে লাগতে গিয়েছিল কিন্তু বাংলাদেশও। ওই বলছিলাম না যে সেখানকার হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করে সেই জায়গাটায় একটা ভারতে তাদের মৌলবাদী শক্তি জাগিয়ে তুলে ভারতকে ডিস্টার্ব করার যে চেষ্টা ইউনূস সরকারের বাঁচার শেষ চেষ্টা হিসেবে করেছিল, সেই জায়গাটাও পুরোপুরি ফ্লপ হতে চলেছে। তার কারণ হচ্ছে ইসকন হঠাৎ করেই ভারতকে বলেছে যে, "বাংলাদেশের সঙ্গে কথা বলার একটা তোমরা চেষ্টা করো। এই যে বাংলাদেশের ঘটনা ঘটছে এটা রীতিমতো ওরিং, এই জায়গাটা করো না।" এবং ইসকন যে এই কথাটা বলছে এটা এমনি নয়। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতায় নেবেন তখন ইউএস এর যিনি গোয়েন্দা প্রধান হবেন তিনি কিন্তু একজন ইসকনের আস্থা রাখেন এবং তিনি হরে কৃষ্ণ হরে রাম মুখে বলেন। ফলে তাদেরই সেই ইসকনের একজন ধর্মগুরুকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, দেশদ্রোহী হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ইউএস গভর্নমেন্ট ভালোভাবেই নিচ্ছে না এবং তারা খুব ভালোভাবেই জানে তারা সরাসরি হস্তক্ষেপ করলে যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে যাবে। তাই ভারতকে অনুরোধ করেছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর ভারত সরকার কিন্তু কালকেই বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ বৈঠক করছে। খুব ওরিং সিচুয়েশন বাংলাদেশে চলছে সেটা নিয়ে হাই লেভেল একটা মিটিং চলছে। এবং তারপরই আজকে আমরা দেখলাম যে ভারতের বিদেশ মন্ত্রক তারা কিন্তু একটা বিবৃতি জারি করেছে এবং বিবৃতিটা খুব ইন্টারেস্টিং। তারা কি বলছে? বলছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক আক্রমণের ঘটনার আবহে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা যথেষ্ট উদ্বেগজনক। এখানেই শেষ নয়। এর পরের লাইনটা আরো ইন্টারেস্টিং। বলছে, "আমরা বাংলাদেশ সরকারকে সে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ করছি। পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকারও রক্ষা করা হোক।" ভারতবর্ষ এই বিবৃতি দিচ্ছে। অর্থাৎ দেখুন এখন তো সরাসরি কোনো দেশের ব্যাপারে আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, তাহলে যুদ্ধ লেগে যেতে পারে। আর এই পরিস্থিতিতে ভারত কিছুতেই চায় না যুদ্ধটা লাগুক। যদিও সেটা ইউনূস সরকারের বোধহয় একটা বড় ইচ্ছা রয়েছে। কারণ তাহলেই মৌলবাদী শক্তিকে সবথেকে বেশি তিনি জাগ্রত করতে পারবেন। আর এই জায়গাতে ভারত কিন্তু ট্যাকটিক্যালি মুভ করেছে। এই কড়া বিবৃতি দেওয়ার মানে যে হুঙ্কারটা শুভেন্দু অধিকারী কালকে ছেড়েছিলেন যে ভারত থেকে বাংলাদেশের সাপ্লাই লাইন কেটে দেওয়া হবে, এবার কিন্তু সেই দিকটাই চলে যাবে। যেহেতু চীনের অর্থনৈতিক অবস্থা খারাপ, চীন কিন্তু আর সাপোর্ট করার মতো জায়গায় থাকবে না বাংলাদেশকে। পাকিস্তানে বুশরা বিবি ওই জিনিস করছে, পাকিস্তান থেকেও আর সাপোর্ট আসা সম্ভব নয় বাংলাদেশের। ভারত যদি সাপ্লাই লাইন কেটে দেয়, সেই জায়গায় কিন্তু ইউনূস প্রশাসনকে চুপ করে বসে থাকতে হবে এবং ভারতের সঙ্গে সমঝোতা করা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। না হলে কিন্তু বাংলাদেশীদের অবস্থা খাদ্যদ্রব্যের নিরিখে যথেষ্ট খারাপ হতে চলেছে। আর এই সমস্ত কিছু হলেই দেখুন পাকিস্তান, চীন, বাংলাদেশ যে ৩ টে শক্তি ভারতের ৩ দিকে রয়েছে এবং ভারতকে ডিস্টার্ব করার মতো জায়গায় রয়েছে সবারই কিন্তু হাওয়া শুকিয়ে যাচ্ছে। ফলে সেই দিকটা শান্ত হয়ে যেতে বাধ্য রয়েছে। অন্যদিকে আদানি ইস্যু যে ভুল জায়গায় পা ফেলা হয়েছে আমেরিকা প্রশাসন হাড়ে টের পেয়েছে এবং যে কারণে এই তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি কিন্তু এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাইছেন না। যে খবর ভারতীয় মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে একদম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। যেকোনো মুহূর্তে আদানি এবং তার ভাইপো সাগর আদানিকে গ্রেপ্তার করা হবে এবং সেইটা নিয়ে রাহুল গান্ধীরা ঝড় তুলছিলেন যে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা নিয়ে কড়া স্টেপ নেবে না? কেননা প্রধানমন্ত্রী নিজে এই ধরনের স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছে। সেই সমস্ত কিছু কিন্তু ধীরে মিলিয়ে যাচ্ছে। এবং ভারতের অবস্থান যে বিশ্ব শক্তির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর সেটা আরো বাড়বে, সেটা কিন্তু আরো বেশি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। ফলে যারা ভেবেছিলেন ভারতের বিরুদ্ধে এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করবে সেটা ভারতের বাইরে থাকা লোকই হোক আর ভারতের মধ্যে থাকা লোকই হোক, তারা রাজনীতির স্বার্থে ভারতের যে শান্তি অবস্থাটা রয়েছে সেই জায়গাটা বিশৃঙ্খল করার চেষ্টা করেছিলেন। সকলেই কিন্তু একে উত্তরটা পেয়ে যাচ্ছেন। বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। সবটাই ট্যাকেল হয়ে যাবে এবং অত্যন্ত সুদৃঢ়ভাবে হবে। ফলে সকলের হাওয়াই কিন্তু একে ফুস হয়ে যাচ্ছে। মোদির যে আ বিদেশ নীতি রয়েছে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো বন্ধু সে আমেরিকার গদিতে চলে আসছে। এই ২ এর সমীকরণ আগামী ২ মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ করবে এবং সেটা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এবং তার মূল ফোকাসে যে ভারতবর্ষ থাকবে সেটা কিন্তু এই পরপর ঘটনার সিরিজে কিন্তু একে এস্টাবলিশ হয়ে যাচ্ছে।
কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।